নমস্কার বন্ধুরা, স্মার্ট কম্পিটিটিভ স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি বাছাই করা এমন 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা আগামী যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে ভারতের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব উদযাপিত হয়? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মণিপুর, অপশন ডি মিজোরাম। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে, নাগাল্যান্ড। তাহলে নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত রয়েছেন? নেউফিউ রিও। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জেনিভা সুইজারল্যান্ড, অপশন বি নিউ ইয়র্ক ইউএসএ, অপশন সি ওয়াশিংটন ডিসি ইউএসএ, অপশন ডি ফ্রান্স প্যারিস। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে অপশন সি ওয়াশিংটন ডিসি, যেটা ইউএসএ তে রয়েছে। তা আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়? আইএমএফ এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1944। কিন্তু এর কার্যকারিতা শুরু হয় 1945 খ্রিস্টাব্দ থেকে। বর্তমানে আইএমএফ এর মোট সদস্য দেশ হলো 190 জন। আর বর্তমানে এমডি হিসেবে নিযুক্ত রয়েছেন ক্রিস্টিলেনা জর্জিনেটি। নেক্সট প্রশ্ন দেখো, কত সালে ও কাদের মধ্যে বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল? অপশন এ 1556 খ্রিস্টাব্দে আকবর এবং হিমুর মধ্যে, অপশন বি 1576 খ্রিস্টাব্দে আকবর এবং রানা প্রতাপের মধ্যে, অপশন সি 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, অপশন ডি 1757 খ্রিস্টাব্দে সিরাজ দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। তাহলে এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সার হচ্ছে আকবর এবং রানা প্রতাপের মধ্যে। কত খ্রিস্টাব্দে? 1576 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে এই যুদ্ধে মুঘল বাহিনীর নেতৃত্বে কে ছিলেন? মুঘল বাহিনীর নেতৃত্বে ছিলেন মান সিং। বাহিনীর নেতৃত্বে ছিলেন মান সিং। রানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি? রানা প্রতাপের একটা বিখ্যাত ঘোড়া ছিল, তার নাম হচ্ছে চেতক। ঠিক আছে, এই সমস্ত এক্সট্রা যে ডেটা গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি চিত্তরঞ্জন দাস, অপশন ডি দেওয়ান চমনলাল। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন এ লালা লাজপত রায়। ঠিক আছে, তাহলে এআইটিইউসি এর প্রতিষ্ঠা সাল কত? এআইটিইউসি এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1920। 1920 সালের 31শে অক্টোবর বর্তমানে মুম্বাইতে এর প্রতিষ্ঠা হয়। এই যে লালা লাজপত রায়, ইনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত ছিলেন। পাঞ্জাব কেশরী। আচ্ছা, আরেকটা বিষয় এখানে দেখো, যে লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী হিসেবে পরিচিত এবং 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বিরোধী প্রতিবাদে লাঠিচার্জে আহত হন এবং পরবর্তীতে তিনি মারা যান। নেক্সট প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দেখো ভালো করে দেখবে, যে দক্ষিণ ভারতের গঙ্গা যদি বলা হয় তাহলে এর অ্যান্সারটা কি হবে? অপশন এ গোদাবরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি কাবেরী, অপশন ডি নর্মদা। দক্ষিণের গঙ্গা যদি বলা হয় তাহলে অ্যান্সারটা গোদাবরী হতো, কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা যদি বলা হয় তাহলে এর অ্যান্সার কাবেরী হবে। কেন বলা হচ্ছে? তার কারণ পবিত্রতার দিক থেকে গঙ্গা যেরকম একটা পবিত্র নদী, সেই কারণে দক্ষিণ ভারতের পবিত্র নদী হিসেবে কাবেরীকে ধরা হয়। সেই পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা হিসেবে কাবেরী নদীকে উল্লেখ করা হয়। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা কিন্তু একটু কনফিউশন হতে পারে। কাবেরী নদীর উৎপত্তি কোথায় রয়েছে? কোডাগু জেলার তাল কাবেরী থেকে শিব সমুদ্রম জলপ্রপাত এই নদীর উপরেই অবস্থিত। এখানে দেখো পবিত্রতার দিক থেকে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, তবে দৈর্ঘ্যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী, যাকে বৃদ্ধ গঙ্গাও বলা হয়। পরীক্ষায় এই সূক্ষ্ম পার্থক্য খেয়াল রাখতে হবে। কেন? তার কারণ দক্ষিণ ভারতের গঙ্গা এবং দক্ষিণের গঙ্গা
এই দুটো যখনই থাকবে ভালো করে কাবেরী এবং গোদাবরী, এই দুটোর মধ্যে অপশনটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে মনে রাখার বিষয়, কিভাবে দক্ষিণ ভারতের গঙ্গা যদি বলা হয় কাবেরী, আর গোদাবরী হচ্ছে দক্ষিণের গঙ্গা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোন প্রণালীটি ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে? অপশন এ 10 ডিগ্রি চ্যানেল, অপশন বি মালাক্কা প্রণালী, অপশন সি কক প্রণালী, অপশন ডি জিব্রাল্টার প্রণালী। তাহলে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে কক প্রণালী। আর 10 ডিগ্রি চ্যানেল কাকে পৃথক করে? 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? অপশন এ অনুচ্ছেদ 352, অপশন বি অনুচ্ছেদ 356, অপশন সি অনুচ্ছেদ 360, অপশন ডি অনুচ্ছেদ 368। উত্তর কি হচ্ছে? রাজ্যে রাষ্ট্রপতি শাসন, তাহলে অ্যান্সার হবে 356 নম্বর ধারা। যদি বলা হতো গোটা দেশে রাষ্ট্রপতি শাসন কত ধারা অনুযায়ী জারি করা যায়? 352 নম্বর ধারা অনুযায়ী। সেই একই রকম ভাবে যদি বলা হয় যে ভারতবর্ষে অর্থনৈতিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় জারি করা যায়, সেটা হলো অনুচ্ছেদ নম্বর 360। ভারতবর্ষে এখনো পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, বাট প্রয়োজন পড়েনি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ আমেরিকা ইউএসএ, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর, অপশন ডি অস্ট্রেলিয়া। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, কর্তব্য যখনই বলবে তখন অ্যান্সার হবে অপশন সি, মানে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, যেটাকে ইউএসএসআর বলা হয়। আর মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে মানব দেহের রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ ব্যারোমিটার, অপশন বি সিগমোম্যানোমিটার, অপশন সি হাইড্রোমিটার, অপশন ডি অ্যানিমোমিটার। উত্তর কি হবে? উত্তর হচ্ছে সিগমোম্যানোমিটার। মানব দেহে ব্লাড প্রেশার মাপা হয় সিগমোম্যানোমিটার দিয়ে। মানব দেহের স্বাভাবিক রক্তচাপ কত? 120/80 mmHg। ঠিক আছে, mmHg, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেশার। নেক্সট প্রশ্ন, ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই এর প্রধান সূচকের নাম কি? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যখন বলবে তখন অ্যান্সার হবে নিফটি 50। কিন্তু এটাই যদি বলতো যে বোম্বে স্টক এক্সচেঞ্জ এর প্রধান সূচকের নাম কি, তখন তার অ্যান্সার হতো কিন্তু সেন্সেক্স। ঠিক আছে, তাহলে নিফটি 50 কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, মানে প্রতিষ্ঠা লাভ করেছিল? দেখো নিফটি 50 মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই, এনএসই এর শেয়ার সূচক হচ্ছে নিফটি 50। তাহলে এনএসই কবে থেকে শুরু হয়েছিল, কবে প্রতিষ্ঠা লাভ করেছিল? 1992 সালে। সদর দপ্তর কোথায় রয়েছে? সদর দপ্তর রয়েছে মুম্বাইতে। বোম্বে স্টক এক্সচেঞ্জ কত খ্রিস্টাব্দে তার পথ চলা শুরু হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে। এটা হলো শুধু ভারতবর্ষের নয়, এশিয়ার সবচেয়ে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, দেখো এবার মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে। হর্নবিল কোথায় পাওয়া যাচ্ছে? হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডে। আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ইতিহাসের প্রশ্ন থেকে রয়েছে, হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে আকবর এবং রানা প্রতাপের মধ্যে হয়েছিল। এআইটিইউসি এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ভূগোলের মধ্যে থেকে ছিল কাবেরী নদী, যাকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলি। কক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার সীমারেখা, মানে মাঝখানে যে জলধারা, সেটাকে আমরা বলছি কক প্রণালী। আর্টিকেল 356 হচ্ছে রাষ্ট্রপতি শাসন। মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর থেকে, মানে সোভিয়েত রাশিয়া থেকে। আর রক্তচাপ মাপার যন্ত্র সিগমোম্যানোমিটার। ইকোনমিক্স থেকে প্রশ্ন ছিল, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর সূচক হচ্ছে নিফটি 50, আর বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক হচ্ছে সেন্সেক্স। দেখো এক নজরে এক লাইনে দেওয়া রয়েছে, হর্নবিল উৎসব নাগাল্যান্ড, রাজধানী হচ্ছে কোহিমা। 2 নম্বর প্রশ্ন, আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যেটা ইউএসএ তে রয়েছে। হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে হয় আকবর এবং রানা প্রতাপের মধ্যে।
এআইটিইউসি এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে, গোদাবরী হচ্ছে দক্ষিণের গঙ্গা। 6 নম্বর প্রশ্ন ছিল ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সীমারেখা, সেটা হলো কক প্রণালী, যে প্রণালীটা যুক্ত করেছে সেটা হলো কক প্রণালী। রাষ্ট্রপতি শাসন কবে মানে কত নম্বর আর্টিকেলে জারি করা হয়? 356 নম্বর। মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর এর সংবিধান থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপি হলো আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 9 নম্বর প্রশ্ন ছিল রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্পিগমো ম্যানোমিটার। সূচক হিসাবে এনএসির যদি সূচক বলা হয় তাহলে নিফটি 50, আর বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক যদি বলা হয় তাহলে সেন্সেক্স। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।